পাইছি জিনিসটা দেখো পালমোনারি ক্যাপাসিটি বানানটা CITY না? হ্যাঁ CITY হ্যাঁ ঠিক আছে। দেখ এই জিনিসটা পাইছিস কিনা বই বের করা এই বিবেক কত দিয়েছে 195 তুমি বুঝে এইটা পাস করে বিরোচ্ছে তো স্বপ্ন ওইখানে আর কয়েকদিন যাবি ঠিক আছে তাহলে সবার সন্তুষ্ট তো কমপ্লিট হবে ইয়েটা ওটা তো অল্প বাকি আছে তাই না রেসপিরেশনটা ওইখানে শুরুটা করবি তারপর এখানে করবি মানে এখানে তুই আসতে থাকবি ওইখানেও যাবি আজকে পড়া আছে আজকে দরকার এটা কেমন হবে দেখ পালমোনারি ভলিউম এখান থেকে খুব ঝামেলাদার আর জটিল জিনিস কিন্তু হ্যাঁ কিন্তু বিষয়টা একবার বুঝতে কিছুই না পালমোনারি ভলিউম মানে যখন ভলিউম পড়বি তার মানে হচ্ছে কতটা পরিমাণে বায়ু তার ফুসফুসে প্রবেশ করছে বা বের হচ্ছে এটাকে আমরা কি বলবো পালমোনারি ভলিউম আর অনেকগুলো পালমোনারি ভলিউম মিলে আমাদের কি হয় পালমোনারি ক্যাপাসিটি এবার পালমোনারি ভলিউমের মধ্যে প্রথম দেখ তোদের নাম লেখা ও সাথী এসে নাই তাই লেকচার নাই কেন দেখলাম তো স্যার ওখানে বেড়াবে ঠিক সাড়ে না স্যার ওই যে স্কুল থেকে যাচ্ছিল আমি দেখলাম হ্যাঁ তার প্রথমটা দেখা আছে না প্রবাহ বায়ু বা টিডাল ভলিউম আছে হ্যাঁ এটাকে শর্টকাটে কি বলতেছে টিভি না ভিটি লেখা আছে টিভি লেখা থাকতে পারে ভিটি স্যার ভিটিও লেখা থাকতে পারে টিভি বা ভিটি শর্টকাটে বলতে এর পরিমাণ তোকে মনে রাখতে হবে 500 ml টিডাল ভলিউম মানে নরমালি তুই কতটা পরিমাণে বায়ু নিঃশ্বাস নিচ্ছিস বা নিঃশ্বাস মানে কি ছাড়ছিস বা প্রশ্বাস গ্রহণ করছিস অথবা মানে নরমাল কত এটা টিডাল ভলিউম এটাও টিডাল ভলিউম 500 ml বুঝলি স্বাভাবিক এরপরে তোর আছে দেখ কি আছে এরপরে IRV এটা আছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে তুই জোরপূর্বক কতটা ইন্সপিরেশন মানে কি প্রশ্বাস জোরপূর্বক কতটা পরিমাণ বায়ু গ্রহণ করতে পারিস এই জোরপূর্বক মানে এই যে নরমাল তো এটা ইচ্ছা করে জোরপূর্বক নিচ্ছিস এটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কতটা 2500 থেকে 3000 ml তাই জোর করি হ্যাঁ এটা অ্যামাউন্ট মনে রাখতে হবে সংজ্ঞা মনে রাখতে হবে জোরপূর্বক প্রশ্বাস প্রক্রিয়া কতটা পরিমাণ বায়ু তুই গ্রহণ করতে পারিস এইটা 2500 থেকে 2500 ছাড়া যায় না জোর আসবে ওইটা এইবার হচ্ছে তোর ERV মানে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে জোরপূর্বক কতটা বায়ু তুই ছাড়তে পারিস বুঝলি এটা কত হবে 1000 থেকে 1100 ml এরপরে কি আছে এসি আরভি রেসিডুয়াল ভলিউম লেখা আছে না হ্যাঁ রেসিডুয়াল ভলিউম এইটা মানে হচ্ছে জোরপূর্বক বায়ুটা ছাড়ার পর কতটা পরিমাণ বায়ু তোর ফুসফুসে থেকে যাচ্ছে এটা সংজ্ঞা মনে রাখতে হবে ভালো করে তাহলে কি জোরপূর্বক কিসের পর নিঃশ্বাসের পর নিঃশ্বাসের পর কতটা পরিমাণ বায়ু কি থাকতেছে অবশিষ্ট থাকতেছে কোথায় ওটা কি নির্গত করা যায় না এটা এই বায়ুটা কোথায় থাকতে বলতো তো যে রেসপিরেটরি পথটা আছে না হ্যাঁ বায়ুথলি টোটাল বায়ুথলিটা থেকে বায়ুটা তো বের হবে না কিছুটা পরিমাণ বায়ু তো এই জায়গাগুলোয় থেকে যাবে এটাকে আমরা মৃত্যুর সময় বলে হয় হ্যাঁ এটাকে আমরা কি বলি রেসিডুয়াল ভলিউম এটার অ্যামাউন্ট কত 1200 ml এর মতো 1200 ml বা 1.2 লিটার 1100 থেকে 1200 শুধু 1200 ধরবি এইবার এই বায়ুটার জন্যই আমাদের ফুসফুস চুপসায় যায় না ফুসফুস কি ফাঁপা একটা অংশ এই বায়ুটা আছে জন্যই কি হয় আমাদের ফুসফুস সবসময় একটা অল্প না অল্প গ্যাপ আছেই তো পরীক্ষায় যদি আসে কোন ভলিউমের জন্য ফুসফুস চুপসে যায় না আরভি রেসিডুয়াল ভলিউম প্রিভেন্ট কোলাপস অফ লাংস লিখে রাখি ইট
প্রিভেন্ট কোলাপস অফ লাং। এরপরে ভলিউম গুলো তো শেষ, এবার তোর হচ্ছে কি ক্যাপাসিটি করবি। সবার প্রথমে একটা ক্যাপাসিটি আছে, আইসি আছে। এটা কি ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে এটা দুইটা জিনিস নিয়ে তৈরি। কি কি? একটা হচ্ছে তোর স্বাভাবিক আর টিভি বা ভিটি, আর আরটা হচ্ছে আইআরভি। আইআরভি। এইবার ব্যাপারটা কি হচ্ছে, নরমাল শ্বাস গ্রহণের পর, মানে এটা নরমাল, তুই কতটা জোরপূর্বক আরো নিতে পারিস, মানে এরকম, বুঝলি? নরমাল জোরপূর্বক, নরমালটা মনে বাদ দিতে লাগবে, নরমালটা যোগ করে দুইটা মিলে আমরা কি বলবো, ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এটার অ্যামাউন্টটা কত হবে দেখ, তুই যদি এইটুকু অ্যামাউন্ট জানিস তো এইগুলো পরেরগুলো পারবি। তাহলে কতটা হচ্ছে? 3000 থেকে 2500, 500 থেকে 3000 থেকে 3000 3500। থেকে 3500। তার মানে কত হবে? এখান থেকে 500 যোগ করলে 3000, আর এটার সঙ্গে যোগ করলে 3500, বুঝলি? এটাই হবে। তারপর এটা হচ্ছে তোর ইসি, মানে এক্সপিরেটরি ক্যাপাসিটি। ব্যাপারই আসলো না আজকে, ব্যাপারই বুঝ দেখবি এগুলা ইয়ে হয়ে যাবে। দাদা দিদি আসছে। হ্যাঁ এইবারে ডায়াবেটিস 66 দিবেন না। না আসলেই ভালো, ওইভাবে একটা বাজে একটা সিস্টেম হয়েছে যে একটা টিচার বলে দিছে এখান থেকে পড়বে, এখন কিছুই পড়বো না আমি শুধু ওইটুকু পড়ে যাবো। কারণ পরবর্তী জীবনে তুই তো ওগুলা 12 এর পর তখন থেকে কোচিং করতে হবে, আবার একই জিনিস, একবারে ভালো করে পড়ে যাবে। এক্সপিরেটরি ক্যাপাসিটি, হ্যাঁ ঠিক তো। এটা কি হবে? টিভি প্লাস ইআরভি, মানে নরমাল ছাড়তেছিস তার সঙ্গে এক্সট্রা ম্যাক্সিমাম কতটা ছাড়তেছিস আবার। এটা হচ্ছে তো ইসি। এটা কত হবে বল? 1500 থেকে 1600, মানে 1.5 থেকে এখান থেকে 500 যোগ কর, 1500 থেকে 1600 হচ্ছে। এরপরে কি আছে ইসি পরে? এফআরসি। এটা বিসি, ওটা আস্তে আস্তে পড়ে। এফআরসি মানে হচ্ছে তোর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এফইউএনসি ফাংশনাল রেসিডুয়াল। কত তাড়াহুড়া করে পড়ে আসলাম জানিস, লিখে রাখছি, খাওয়া আসলাম মানে একদম 2টা 13তে আসলো খাবার, মানে তো ওইটুকু সময় খাওয়া হয়। ওকে ফটো তোলা, হে তোলা, হোল মানে ওইটাই তুলে দিতে হয়। স্বাধীনতা করতে ঠিক আছে। আরে আমরা গেছি একটার দিকে। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এটা মানে কি? বললেই আমরা 3.5 আসবে। হ্যাঁ ওইটাই বলতো। এটা কি কি দিয়ে তৈরি? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। দেখ এইটা আর এটার মধ্যে তুই ইয়ে দেখবি, এটা হচ্ছে তোর আরবি নরমাল এক্সপিরেশনের পর কতটা পরিমাণ বায়ু কি থাকতেছে, অবশিষ্ট থাকতেছে। ওটা তো ইসের ভিআরভির মত তাহলে। হ্যাঁ এইটা হচ্ছে তো জোরপূর্বক, ডিফারেন্স শুধু এতটুকুই এখানে গুলাবে। এটা হচ্ছে জোরপূর্বক আর এটা হচ্ছে নরমাল। ও এটা কি কি দিয়ে তৈরি? রেসিডুয়াল ভলিউম প্লাস দেখ লেখা আছে ইআরডি আছে। হ্যাঁ নরমাল আছে না স্যার, নিঃশ্বাসের পর যতটা থাকে এটা এখানে, মানে এটা হচ্ছে নরমাল নিঃশ্বাসের পর কতটা আর অবশ্যই থাকবে, আর এটা জোর করে। জোরপূর্বক করার পর। তাহলে ওখানে তো কম থাকবে, এটাতে বেশি। হ্যাঁ এটাতে কত আছে দেখ, 2200 থেকে কত থাকবে? 2200 থেকে 2500 থেকে 3000। 2500 থেকে 3000, হ্যাঁ 2100 থেকে। আচ্ছা 2100 থেকে আর 300 যোগ করো এটাকে, প্রায় 2500 যোগ করো তাহলে হয়ে যাচ্ছে। এইটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে? আরবি কত? 1200। হ্যাঁ আর এটা কত? ইয়ারবি 2300 হয়ে গেল। 1100 ধরলাম আমরা, ওই 2300 ধরে নে, 2300 থেকে বুঝলি? হ্যাঁ এরপর আছে তোর ভিটি। ভিটি মানে ভাইটাল ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি। এটা কি জিনিস? এটা হচ্ছে তোর ম্যাক্সিমাম শ্বাস ছাড়ার পর কতটা ম্যাক্সিমাম তুই নিতে পারিস, মানে ম্যাক্সিমাম ছাড়ার পর ম্যাক্সিমাম নিতে পারিস অথবা ম্যাক্সিমাম নেওয়ার পর কতটা রাখতে পারিস, বুঝলি ব্যাপারটা? দুইটি আমি যদি ম্যাক্সিমাম ছাড়ার পর যদি মিনিমাম নেই তাহলে মিনিমাম না ম্যাক্সিমাম কতটা নিতে পারিস, দুইটাই ম্যাক্সিমাম। দুইটাই ছাড়ার পর ম্যাক্সিমাম কতটা নিতে পারিস অথবা নেওয়ার পর ম্যাক্সিমাম কতটা ছাড়তে পারিস। এটা হচ্ছে তো ভাইটাল ক্যাপাসিটি। এটা কি কি নিয়ে আছে বল? ভাইটাল ক্যাপাসিটিটা বাট ভিটি আর আইআর ভিটি আইআরভি ভিটি আইআরভি ইয়ারভি। হ্যাঁ
আইআরভি ইআরভি প্লাস ইআরভি কত আছে 3600 4600 থেকে 4600 4000 থেকে 4600 4000 থেকে 4600 4600 মানে 4.6 লিটার। 4000 থেকে যোগ করে দিবি সবগুলোই 4600 পাই দিবি। এরপর হচ্ছে তো লাস্ট সেটা হচ্ছে টিএলসি মানে টোটাল লাং ক্যাপাসিটি। মানে তোর ফুসফুসে কতটা বায়ু ধরতে পারে ম্যাক্সিমাম টোটাল লাং ক্যাপা সবগুলো যোগ করে। হ্যাঁ প্রথম প্রথম খুব মজা লাগবে করতে, সোজা যখন সবগুলো আসবি না একই রকম লাগবে। জিনিসটা বুঝতে একবার হয়ে গেল, আবার বলবি টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে কি থাকবে তোর এই যে এইটা প্লাস এইটা কত হচ্ছে বল, কি কি আছে বল তোমার টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে? ওটা টিএল ভিসি প্লাস আরবি। ভিসি প্লাস আরবি। ভিসি প্লাস আরবি মানে হচ্ছে তো রিজার্ভ 5800 ml 5800 মানে 5.8 লিটার। কি বল কিছু না, ওটা থেকে থেকে মাইনাস হবে। দেখ আরেকবার বলে দিচ্ছি, টিএল ভলিউম মানে নরমালি কতটা ছাড়তে পারিস বা নিতে পারিস টাইটাল। আর এটা ইআরভি মানে আইআরভি মানে জোরপূর্বক কতটা গ্রহণ করতে পারিস, জোরপূর্বক কতটা ছাড়তে পারিস, জোরপূর্বক ছাড়ার পর কতটা অবশিষ্ট তাহলে থাকবে। এটা জোরপূর্বক ছাড়বো মানে যে সাধারণ নিশ্চয় নেওয়ার পর না ম্যাক্সিমাম যতটা ম্যাক্সিমাম ছাড়ার পর এইখানে এইখানে হচ্ছে নরমাল নেওয়ার পর এইখানে একটা শুধু না না ওইটা এটা ওইটা আইআরবি। আইআরভি হ্যাঁ ম্যাক্সিমাম কতটা গ্রহণ করতে পারিস। না সাধারণ নিঃশ্বাস ছাড়ার পর ম্যাক্সিমাম কত ছাড়া টাড়া কিছুই নেই, ম্যাক্সিমাম কতটা নিতে পারিস। এমনি তুই ম্যাক্সিমাম কত নরমাল তুই এমনি কতটা নিতে পারিস, আর এইটা হচ্ছে নরমাল নেওয়ার পর আবার কতটা নিতে পারিস, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ছাড়ার পর কতটা ম্যাক্সিমাম আরো ছাড়তে পারিস। এটা। আর ফাংশনাল রেসিডুয়াল মানে হচ্ছে কি নরমাল ছাড়ার পর কতটা অবশিষ্ট থাকলো, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ছাড়ার পর কতটা অবশিষ্ট থাকলো। একটু বুঝে বুঝে পড়লেই এই দুটোর মধ্যে গুলাবে খালি তোর, বাকিগুলা গুলানোর কোনো কথাই না। এইটা আর এটা ওইখানে জোরপূর্বকের নিচে আর এটা নরমালের নিচে দাগ দিয়ে রাখবি, তাহলে বুঝতে পারবি যে কোথায় ডিফারেন্সটা। লেখাই তো আছে জোরপূর্বক। এই ফার্স্ট এটা হচ্ছে নরমাল। এই যে সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়া, কোনটা উপরে আরভিটা জোরপূর্বক? হ্যাঁ জোরপূর্বক সর্বোচ্চ বা কিছু একটা দাম আছে লিখে নিতে মোট এফআরসি আছিস গেল এটা। আচ্ছা স্যার এই যে টিএলসি টা কি ম্যাক্সিমাম যে পরিমাণ বায়ু অবস্থান করে? হ্যাঁ তোর ফুসফুসে কতটা ম্যাক্সিমাম ধরতে পারে যথাসম্ভব যথাসম্ভব আছে জোরপূর্বক। হ্যাঁ জোরপূর্বক। তো ডিফারেন্স বুঝে নিবি তাহলেই হয়ে গেল, হইলো? এইবার এটা থেকে তার একটা বইয়ের মধ্যে ছবি দেওয়া আছে তাই না? হ্যাঁ। পরীক্ষায় তোর এইটা ছবিতে স্কুলে পড়াইছিল, হ্যাঁ এটা ছবি দিয়ে করে। ছবি দিয়ে পড়াইছিল। এইবার আগে এইটা করবি তারপর ছবিটা করবি, তাহলে তোর অ্যামাউন্টগুলো মনে থাকবে। এই দেখ প্রথমে এরকম করে একটা নরমাল দাগ টানবি, এখানে ছোট হয়ে যাবে এগুলো, এই ছবি এখানে ছোট হবে, এই পাশে করে যাবে। মাঝখানে যে আছে না এটাকে হচ্ছে কি ধরবি বলতো, ডিটি ধরবি বা টিভি ধরবি। টিরিয়াল ভলিউম কত 500, আমি এখানে ডেরা লেখা দিচ্ছি না, কোনো দিচ্ছি না, তাহলে এটা হচ্ছে টিভি 500 ml। এইবার তোর হচ্ছে কি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এরকম করে দেখবি দেওয়া আছে বইয়ের মধ্যে না, এরকম করে এরকম করে দেওয়ার পর দেখবি এরকম করে উপরের দিকে তোলা আছে আছে। আমি অ্যামাউন্টগুলো একটু মুছে দিচ্ছি না, আমি এখানে ছবি আঁকা যাবে না। তাহলে দেখ এইটুকু যদি 500 ধরিস, এইটুকু কত হবে 500, 1000 হলো 1500, 2000, 2500, তাই তো? তাহলে 2500 দিয়ে ধর এই পর্যন্ত। তাহলে এটা কি হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে 2500, তাহলে এটা কি আইআরবি। আইআরভি। পরীক্ষায় তোর এরকম করে একটা ছবি দেওয়া থাকবে, ওখানে এ লিখে দিবি, বলবি যে এটা কি চিহ্নিত করো, মানে উপরে 2500 দেওয়া থাকে। আর মানগুলো দেওয়া থাকবে। কিছু দেওয়া থাকবে এখানে না। তো আইসি লেখা আছে। আসতেছি আইসি কখন লেখা লিখবি তখন ওটা বলবি। দেখ এইটুকু হচ্ছে কত 2500, তাহলে এটা হচ্ছে তোর কি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, হলো? এরপর কি আছে ইআরভি, ইআরভি তুই নিচের দিক থেকে দেখ এবার কত ইআরভি 1100, 1000 থেকে 1100, তাহলে এইটুকু হচ্ছে কত 500, আর এইটুকু হচ্ছে তোর 1000, তো 1100 ধর এইটুকু, তাহলে এইটুকু হচ্ছে আমাদের কি ইআরবি। ইআরভি, হলো? এবার কি আছে রেসিডুয়াল ভলিউম কত জোরপূর্বক ছাড়ার পর, এটা কি জোরপূর্বক ছাড়া, জোরপূর্বক ছাড়ার পরও যেটা বাকি থাকতেছে তার মানে এই নিচে হবে, তাহলে এইটুকু কত 500, এইটুকু কত 500, আর এইটুকু মনে কর 1200, তাহলে এইটুকু তোর কি হচ্ছে আর করে বুঝিস আরভি বা রিজার্ভাল ভলিউম, বুঝলি কেসটা? এইবার তোর কি আছে এইটুকু শেষ,
এবার হচ্ছে তোর আইসি। আইসির মধ্যে কি কি আছে? এই দুইটাই আছে না? তার মানে আইসির মধ্যে কোনটা পড়বে? এইটাও পড়বে প্লাস এইটাও পড়বে। মানে তবে এটা ওয়েবটা নিশ্চিত হবে। তাহলে এইখান থেকে তোর ছবিটা হবে, বুঝলি? এইটা হচ্ছে তোর আইসি। তো কেন কোনটা উপরে যাচ্ছে কোনটা নিচে? ওটা শ্বাস সুবিধার নেওয়া জন্য। একটা নিচে। সুবিধার জন্য, বুঝলি কেসটা? কোনো কারণ নাই। না, তুই যদি এইটাকে একসঙ্গে মিলাই দিস তাহলে তোর সমস্যা হয়ে যাবে, ছবিটা একটু করে দিলাম। না একটা নিচে যে ওইটা আবার আর মানে এই পাশে নিঃশ্বাস, এই পাশে তো প্রশ্বাস আর নিচের দিকে তো নিঃশ্বাস দেখা যাচ্ছে, ওইটা বলছি। বুঝলি কেসটা? এটুকু গেল। তারপর কি আছে তোর? ইসি। ইসি মানে কতটা? ইসি মানে টিডাল ভলিউম প্লাস ইআরডি। তার মানে এতটা হবে না, এইটুকু তো নরমাল আছে আর এটা হবে, ঠিক আছে? তাহলে এটা কি? ইসি হলো। এবার তোর কি আছে? এফআরসি। এফআরসির মধ্যে কি করবে? ইআরভি প্লাস আরবি। মানে ইআরভি কোথা থেকে শুরু? এখান থেকে শুরু, আর এখান থেকে তোর ইআরভি আর এখান থেকে তোর আরবি। তার মানে এই টোটালটা মিলে কি হবে তোর? এফআরসি। বুঝলি কেসটা? মাঝখানে কি নরমাল? হ্যাঁ, মাঝখানটা টিডাল ভলিউম, বুঝলি? লাস্ট কি আছে? ভিটি। ভিটির মধ্যে কি কি আছে? তিনটাই। টিএলসিটাও আছে। তাহলে তোর এই পর্যন্ত একটা পাবি, তাই তো? আর উপরে ইআরভিটা হচ্ছে এই পর্যন্ত। আর এইটা তোর কি হচ্ছে? টোটালটা ভি। বুঝলি কেসটা? বুঝলি কেসটা? দেখ তিনটাই আসলো না ভিটির মধ্যে, মাঝখানে টুকু আসলো আর উপরের আইআরভি আসলো, আবার নিচের দিকে কি আসলো? ইআরভিটাও আসলো, বুঝলি? লাস্ট কি আছে আমাদের? টোটাল লাং ক্যাপাসিটি। এটা কোথা থেকে শুরু? একদম এখান থেকে একদম দেখ আরভি পর্যন্ত। আরভি কোথায়? এই নিচে আছে একদম। এই হচ্ছে তোর ছবিটা, টিএলসি। এটা হচ্ছে তোর টোটাল লাং ক্যাপাসিটি, টিএলসি। বিসি হবে না? কোনটা দিছি? ও, এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, ঠিক আছে? টিএলসি মানে সবগুলাই টোটালটা। তুমি এখানে এই যে ভিটি কেন দিচ্ছ? এই ভাইরাল ক্যাপাসিটি এখানটায় এখানে ভিটি লিখছিস এখানে মানে ভিটি বিলাই লিখছিস? দিছি। কোথায় ভিটি? এই যে। হ্যাঁ, ওই যে ফার্স্টে না হ্যাঁ বিসি হবে। দিছি, ভাইটাল ক্যাপাসিটি, ঠিক আছে? এনি ডাউট? হ্যাঁ ভিটি প্লেটে আছে। ও দাদা টার্গেট ক্যাপাসিটি মানে হচ্ছে নরমাল শ্বাস প্রশ্বাস। কোনটা? টার্গেট ক্যাপাসিটি টাইডাল ক্যাপাসিটি মানে টিডাল ভলিউম মানে নরমাল শ্বাস ক্রিয়ায় তুই কতটা ছাড়তে পারিস বা নিতে পারিস। নিতে পারিস, এটাও টিডাল ভলিউম, ছাড়তে পারিস, এটাও। এবার দেখ টিভি হচ্ছে তোর নরমাল, এটা 2500 ইন্সপিরেটর রিজার্ভ ভলিউম। এটা তো কি ম্যাক্সিমাম ছাড়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটা কি আরবি বলি। আইসি মানে কি? টিডাল ভলিউম প্লাস আইআরভি। এই জন্য তার টোটালটা কি নেওয়া হয়েছে। ইসি মানে কি? নরমাল ছাড়ার পর আবার ম্যাক্সিমাম কতটা ছাড়তে পারিস, ওটা কি ইসি। এফআরসি মানে এটা এফআরসি মানে কি? কোথায়? এই যে নরমাল ছাড়ার পর কতটা বেঁচে থাকলো তোর। আর এটা কি? ভাইটাল ক্যাপাসিটি মানে তোর নরমাল শ্বাসবায়ু প্লাস ম্যাক্সিমাম কতটা ছাড়তে পারিস কতটা নিতে পারিস। আর টোটাল লাং ক্যাপাসিটি মানে টোটালটা কতটা পরিমাণ তো বায়ু। ম্যাক্সিমাম ছাড়তে পারি নিতে পারি হ্যাঁ, ভিসিটা আলাদা। এফআরসিটা নরমাল ছাড়ার পর কতটা পরিমাণ থাকলো অবশ্যই। আচ্ছা ভিসিটা ওই যে নরমাল কতটা, নরমাল ছাড়ার পর কতটা ম্যাক্সিমাম নরমাল শ্বাস গ্রহণ বা ছাড়ার পর কতটা পরিমাণ ম্যাক্সিমাম গ্রহণ করতে পারিস আর ম্যাক্সিমাম কতটা ছাড়তে পারিস। এবার আমার একটা জায়গায় না এই পড়াটা বা নিয়ে নাকি সঙ্গে সঙ্গে এটা, এবার আমার একটা জায়গায় এই পড়াটা থেকে একটু সমস্যা হয়। কোন জায়গাটায় বলতো? এই এফআরসিটা তো বইয়ে এইটাই লেখা থাকে যেহেতু, তাই আমাদের এইটাই করতে হয়। কি বলতো দেখ, এটা নরমাল ছাড়ার পর বলা হচ্ছে তাই না, কিন্তু আবার তার ম্যাক্সিমাম ছাড়াটাকেও নিছি আমরা, হ্যাঁ কি? তো এই জায়গাটা একটু গন্ডগোল, কিন্তু বইয়ে লেখা আছে, পড়িয়ে লিখছি, কিচ্ছু করার নেই। যে কোনো বইয়ে যা ওই একই জিনিস পাবে। এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতেই পারবি না। এই ছবিটা কেমন আছে? হ্যাঁ, এই ছবিটা একটু দিলে একটু গন্ডগোল হয় একবারে দিলে। কোনটা? হ্যাঁ, এটা জিজ্ঞাসা করে কিছু পারি তা থাকবে, এটা থাকবো দাদা দাদা এই কেমন ছবি? দেখি কই জানি একই ছবি। কি বলছো? ফাংশনাল রেসিডুয়াল। হ্যাঁ, স্বাভাবিক। ওটা নরমাল। হ্যাঁ, তাহলে ইয়ার যে আরবি লিখছে। একটা বুঝবে হয়তো।
আরবি হয় হয় আর ERV-র সাথে আর ইয়ারটা তো তখনই থাকবে না যখন হচ্ছে ওদের হ্যাঁ, মানে লেখাটা সংজ্ঞাটার মধ্যে নরমাল নিঃশ্বাস লেখা আছে, কিন্তু সূত্রটার মধ্যে আবার ইআরভি আছে। বুঝলি ব্যাপারটা? মানে হিসাবে থাকার কথা ছিল তোর ওই ভিটি লেখার কথা ছিল, ভিটি লেখার কথা ছিল, কিন্তু হয় না। ওইটাই হচ্ছে কথা, যে কোনো বই থেকে ওইটা হয় না। তাহলে কি বাদ করতে কেন বাদ দিবি? এখান থেকেই এই তোর পরীক্ষার কোশ্চেন আসবে, এখান থেকে তোর এরকম করে মুছে দিবে। মনে কর এরকম করে ছবিটা দিল বইয়েরটা, দিয়ে দিল এখানে এ, এখানে মনে কর দিয়ে দিল বি, তারপর তোকে বলবে যে এ বি চিহ্নিত করো। এই ছবিটা দিবে নাকি এই ছবি? এদের পরিমাণটা তোকে চাবে। ও দাদা এই ছবি হ্যাঁ, ওই ছবিটাই দিবে। আচ্ছা সংখ্যা টঙ্কা করতে হবে না? মাথা খানে বেলা সংজ্ঞা না করে বুঝলি কি হবে? এমনি মুখস্থ করতে হবে না, মানে পরীক্ষার জন্য আসবে না। আরে পরীক্ষায় আসবে এগুলা। মানে সেটার জন্য বলছি পরীক্ষায় এরকম করে এ বি দিয়ে দিল, হ্যাঁ এ বি ছবিটা দিল, তার মধ্যে এ বি দিয়ে বললো যে এ বি চিহ্নিত করো, এর সংজ্ঞা লেখো এবং এর পরিমাণটা দাও। তুমি এমনি দিবে নাকি বাইরে গুলো দিবে? বাইরে যে কোনো 2-3টা দিবে তোকে। আচ্ছা দাদা এইগুলোতে ছবি নাই। হ্যাঁ, অতিরিক্ত কমাইছে নাকি দাদা? অস্তিত্ব কমাই দিতে দেখেই তো বোঝা যাচ্ছে, এইটার সরু আগে আছে, কমাই দিতে নাই তো। ছায়ার বই এইবারে আছে। না এটা নিলো মাথা খারাপ, ওটা নিলো, এটাই মানে এখানে একটু বেশি ছোট করে দিয়েছে। আর এখানে একটু ওখানে তো আছেই তো, আছে তো। কি অতিরিক্ত? চলো না সবাই ওর বেজতি করে না যে তুই 7টা অতিরিক্ত দেয় দরকারের এবার একবারে মানে দরকারের থেকেও কম। বুঝা গেল এটা? এরপর বল কি আছে? না এটা লিখে নি, 1 মিনিট রুকো। দেখো তো কি আছে। তোর ইচ্ছা। দাঁড়াও না, বলবো না, আপনি দাঁড়াও। ছবি তুলে দিয়ে দিলাম। আমি ছবি তুলে রাখছি। আচ্ছা বলুন। হ্যাঁ, গ্রুপে দিলেই হলো। তোকে দিয়ে দিই। এটা হচ্ছে শারীরিক স্থানিক এবং ভূষণিক আর প্রশ্ন। সময়কাল আর গুরুত্বগুলো হ্যাঁ, ওই আরবিটার গুরুত্বটা পড়বি। এই যে লিখে দিছে না, ইট প্রিভেন্টস কোলাপস অফ লাং, দেখ লেখা আছে। ঠান্ডা লাগতেছে। হ্যাঁ লিখছিলাম। তোকে ঠান্ডা লাগছে, আমার গরম লাগছে। সময়কালটা অবশ্যই এই যে সময়কাল এগুলো কত এমএল, মানে কতটা পরিমাণ আছে তো। এরপরে এই জায়গাটা এইগুলো জায়গা ইম্পর্টেন্ট। স্কুলে কিভাবে পড়াইছে রে? পড়াইনি স্কুলে ওই এটা দিয়েই বোঝাইছিল, এটা দিয়ে স্যার বলতেছিল এটা আচ্ছা কিন্তু বুঝতে পারিনি। তারপরে অনেক ফুসফুসের রোগ টোগ এগুলো পড়াবো। ওই যে পরিমাণটা সময়টা বল। হ্যাঁ? এই যে পরিমাণটা বরাবর আছে কি বলুন আছে হ্যাঁ, পরিমাণটাই পড়বি। পরিমাণটা সময়টা হ্যাঁ, পরিমাণটাই পড়বি। সংজ্ঞা পরিমাণ। আর কি নাম আছে সময়কাল লাগবে না। এই যে এর আছে কিন্তু কি নাম আছে তুই বলতে ভয় লাগে। অবশ্যই যে বায়ু পরিমাণ, কারণ সব বায়ু বেরোয় যায় না, একমাত্র যখন মানুষ টপকায় যায় হ্যাঁ। তখন এরকম করেই বলবো। কোনটা পড়াইছে রে? সোমনাথ স্যার। সোমনাথ কি যেন বলে? তোদের কোন স্যার পড়ায়? কি প্র্যাকটিক্যাল শুরু হয়েছে তোদের? না আমাদের না আগের দিন কিছু পড়া পড়ছি, সুজিত পড়ায় কারণ বেশি দিন যায়নি। কোনটা পড়ায় আর সূর্যমুখী ফুলে পড়েনি। সূর্যমুখীর কাণ্ড বুঝতে হচ্ছে। তোমার কাছে বাড়িতে আছে? স্যার যদি শুনে যে কেউ তোমার বাড়িতে আছে? না না এসে করলে হয়ে যেত তার ভিতরে জবা নিলে হয়ে যেত এই দেখ, জবা সূর্যমুখী কাণ্ড নিলে হয়ে যেত সূর্যমুখী কাণ্ড নিলি, একটু কাটলি, এই আমার বাড়িতে নাই। না না ফালতু স্যার আমি তারপর স্লাইডের মধ্যে দিয়ে ওয়াজ গ্লাসের মধ্যে একটু ভিজে রাখলি, তারপর হ্যাঁ। ওটাকে একটু স্যাফরানিন দিয়ে স্টেইন করলি, লাল রঙের স্টেইনটা থাকে না? অত মধ্যে করতে পারে না শুধু শুধু ওই যে ওদের আমাদের কিছু করে না, শুধু স্যার, আমাদের কাটবে, দাড়ি মারবে, ওয়াজ গ্লাসে স্যার ওয়াজ গ্লাসে ভিজে রাখার পর স্যার স্লাইডে দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে বের করে। আমাদের কোচিং বলে হচ্ছে না না অত কিছু রং টং করে না। ভিতরের কোষটা দেখা যায়। Practical হ্যাঁ, হ্যাঁ, এখানে practical দেখা হ্যাঁ। যায়। একটা কথা মাইক্রোস্কোপ কথা স্যার বলছে যে সূর্যমুখীর বদলে স্যার ওই যে জবা গাছের হয়ে যাবে। ইউটিউবে যাবি, হ্যাঁ সুন্দর করে প্র্যাকটিক্যাল দাও। এর ফেসবুক করে দাও স্যার মাইক্রোসফট দিয়ে। সূর্যমুখীর বদলে জবা গাছের নয়। দাঁড়াও না, বলবো না, আমি লিখতেছি এখন, দাঁড়াও। কেন যদি প্র্যাকটিক্যালটা আমার আছে একটা ছেলে বায়োলজি ক্লাসে যেন কি লিখতেছিল, ওকে বলে কি তোমার কি সমস্যা হচ্ছে দাদা? তাহলে কি স্যার আমার কতজন biology স্টুডেন্ট থাকে তোদের একটা ক্লাসে? থাকে তো 80 জন 80 জন 40-45 জন। 40-45। আচ্ছা, এরপরে দেখ তোদের আরেকটা জিনিস দেওয়া আছে বইতে, এই ক্যাপাসিটি ভলিউমের পরে ডেড স্পেস নামে একটা জিনিস আছে। এই যে এই পেশায় অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর এটা হচ্ছে অ্যালভিওলার ডেড স্পেস। ডেড স্পেস জাস্ট তাহলে আমাদের নিষ্ক্রিয় বায়ু বা ডেড স্পেস বলে যে বায়ুটা তো শ্বাস প্রশ্বাসে অংশগ্রহণ করে না। না, ওটা হচ্ছে ডেড স্পেস। এই ওই বায়ুর পরিমাণগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে। তো এটা দেখে দেখে বলছিলি না না অ্যানাটমিক্যাল এখানে সংজ্ঞা সেটা দেওয়া আছে। ওটা দেখা হচ্ছে দেখাটা। আচ্ছা সংজ্ঞা দেওয়া আছে এখানে ভালো করে এই যে দেওয়া আছে। বারবার বলছি
দেখ ওই যে রেসিডুয়াল ভলিউমটা করলি না, হুম যে পরিমাণ বায়ুটা আমাদের ওই শ্বাসপথের মধ্যে থেকে যাচ্ছে সেটা কি অংশগ্রহণ করবে আমাদের রক্তের সঙ্গে? যেটা ব্রঙ্কির মধ্যে থাকবে সেটা করবে না। ওটাকে আমরা বলবো অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এমনটা মনে রাখবি 150 ml। এটার জন্য ওগুলো কিনে ফেলবে। হ্যাঁ, এইটা হচ্ছে তো রক্তের সঙ্গে অংশগ্রহণ করে না শ্বাস প্রশ্বাসে। আরেকটা আছে দেখ ফিজিওলজিক্যাল ডেড স্পেস, এটাই আছে তো না অ্যালভিওলার অ্যালভিওলার ডেড স্পেস। হ্যাঁ অ্যালভিওলার অনেকগুলো আছে অ্যানাটমিক্যাল। না তো নেই একটাই। কোথায় রে আনতে ওর বইয়ে অনেকগুলো আছে। কত ক্লাস দেবে? দুইটাই পড়বি আছে দুটো অ্যালভিওলার চারটা। ওই যে এগুলা আমি চলে আচ্ছা অ্যালভিওলার ডেড স্পেস। হ্যাঁ হ্যাঁ এবার দেখ নরমালি কি হয় আমাদের ফুসফুসের বায়ুথলির চারপাশে কি থাকে? এই যে এই কোনটা আর পড়ছিলি তোরা ডিফিউশন করতে এরকম করে কি থাকে আমাদের রক্তবাহ থাকে, তাই তো? হ্যাঁ কিন্তু কখনো কখনো বিভিন্ন রোগের ক্ষেত্রে দেখা যায় বা যত বয়স বাড়ে এই বায়ুথলির চারপাশ থেকে রক্তবাহ থাকে না। এপিথেলিয়াম বলেন রক্তবাহ না, রক্ত জালককে বলবো। এপিথেলিয়াম হচ্ছে ওই যে ক্যাপিলারি এই যে ওটা। কোষগুলো আছে না হ্যাঁ। এগুলোকে বলে এন্ডোথেলিয়াল কোষ। হ্যাঁ আর বায়ুথলির যে কোষগুলো এগুলোকে বলে আবরণী কোষ বা এপিথেলিয়াল কোষ। এবার গল্পটা দেখ ওটা কিসের ছবি যেন আছে? ওই যে ডিফিউশন পর্দা, এই যে ডিফিউশন পর্দা এটা অ্যালভিওলাই রক্তবাহটা। বাইরের কোষগুলোকে এপিথেলিয়াম বলে। এপিথেলিয়াল বায়োটা কোন দিক দিয়ে যায়? ওই ক্যাপিলারি এটা দিয়ে। এপিথেলিয়াম কাকে বলে? আবরণী, তোর যে চামড়াটা এটা আবরণী। এপিথেলিয়াল মানে হচ্ছে আবরণী কলা। এবার দেখ নরমালি কি হয় এখান থেকে বায়ু ডিফিউশন হয়ে এখানে চলে আসে ব্যাপন প্রক্রিয়া, কিন্তু যদি এখানে রক্তবাহই না থাকে এই বায়ুথলির চারপাশে তাহলে কি এখান থেকে অক্সিজেনটা এখানে যাবে না না? ওইটাকে আমরা বলি অ্যালভিওলার ডেড স্পেস। এটার অ্যামাউন্টটা ভ্যারি হতে পারে। এটার অ্যামাউন্টটা 2 লিটার 1 লিটার থেকে মানে তখন 2 লিটার। ওইখানেই থেকে 2 যায় লিটার পর্যন্তও যেতে পারে। বায়ুটা। বায়ু এখানেই থেকে যায়, তার কোনো সমস্যা হয় না। শ্বাসকষ্ট মরে যাবে আর কি হয়ে যাবে। কত বয়স হলে ওই যে যাদের এনফাইসিমা থাকে। হ্যাঁ, রোগ যাদের ফুসফুসের রোগ হয় তুমি না বললে স্যার বয়স হলে হয়। ওইটাই তো বয়স হলে তো বয়স এমনি হয়। হলেই তো ওই আর রোগগুলা তখন শেষের দিকেই তোর রোগগুলা পানি এর মনে হয় স্যার। হাঁপানি আসবো তো দাঁড়া সিগারেট খাইবে। হ্যাঁ বললাম সিগারেট হয় আস্তে দাঁড়া এটা গেল, এটা শেষ হ্যাঁ অ্যানাটমিক্যাল টেস্ট। এরপর এই যে তোর কৃত্রিম যে পদ্ধতিগুলো আছে না মুখ দিয়ে শ্বাস দিচ্ছে এগুলো করার দরকার নেই কোনো। এটা আসবে না? না প্র্যাকটিক্যালি করে প্র্যাকটিক্যালি করে দেখা লাগতে পারে। ঠিক আছে পেজুটা চোরগুলা। প্রস্তাবের নিশ্চয় বায়ু। এইবার চলে আয় তোমরা ইয়েতে কি যেন বলে এই রোগগুলো না এই যে রোগগুলো না তার আগে ডিসপোনিয়া। পরে হ্যাঁ এই যে এইবার চলে আয় রেগুলেশন অফ রেসপিরেশন। ওটা নাকি কোন চ্যাপ্টার? ওই চ্যাপ্টারটি সামনে শ্বাস প্রশ্বাসটা কিভাবে নিয়ন্ত্রিত হয় 168 আগে চলে যাবো। মানে যেই পড়াটা পড়লি তার একটু আগে এক পেজ একটা জিনিস আর এক পেজ আগে হ্যাঁ এটাই যে শ্বাসের নিয়ন্ত্রণ ব্রিথ তোর এখানে দেখ এইটুকুতেই শেষ। ও স্যার রোগগুলো পড়তে হবে না? পড়বো তো পরে শ্বাসের নিয়ন্ত্রণ শ্বাসকালজেল। তোদের এখানে অল্প দেওয়া হতো ওদের বইতে একবার ভরে দিছে এবারে লিখে দিব আমি এটা ওগুলা পড়া ও শ্বাসকার্যের এই হ্যাঁ যে এটা ভালো না এটা ভালো। ও দাদা এই বই এটাও গাইছে। শ্বাসকার্যের নিয়ন্ত্রণ নেই আবার সব পয়েন্ট এই যে এটা শ্বাসের পরিমাণ। পরিমাণ পরিমাণ থাকতে পারে। পরিমাণের আগে থাকে তো। এটা 5.10 স্যার। পরিমাণের আগে আছে। 5.10 এটা হচ্ছে গ্যাস এই পরিবহন। যে স্নায়ুজ নিয়ন্ত্রণ শ্বাসের নিয়ন্ত্রণ হ্যাঁ এই যে এতটুকু মতো ছবিটাই রয়েছে। এতটুকু দেওয়া আছে এতটুকু করলেই হবে দরকার নেই ওদের বইও বেশি দেওয়া দাদা তুমি কি আজকে ওখানে এইটা থেকে শুরু করবা? হ্যাঁ তাহলে আমি যাবো। যাওয়া যাওয়া। আমি ওই বাড়িতেই যাবো। আর দেখ ব্যাচ আর কি দুজনই পড়ছি মানে ওইখানেই থাকবে। না না ওখানে মানে এইটুকু চ্যাপ্টার আগেটা না আর আসবে দেখি। এইটুকু জায়গা পড়ে কি জন্য বললো পড়াটা আমরা পড়বো স্নায়ুজ নিয়ন্ত্রণ মানে কিভাবে রেসপিরেশনটা আমাদের কি হয় রেগুলেশন হয় আমাদের সবার প্রথমে তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটাতে সাহায্য করে না ভিডিও রেকর্ড করতেছে।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে ধরা নিশ্চয়ই ব্রেনের যদি একটা ছবির মধ্যে মেডুলা অবলঙ্গাটা পড়ছিলি, পন্স পড়ছিলি, হ্যাঁ নিচের দিকে অংশটাকে আমরা এটাকে আমরা কি বলি? পন্স। আর তার নিচের অংশটাকে আমরা বলি মেডালা অবলঙ্গাটা সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলঙ্গাটা। অবলঙ্গাটা, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ, যেটা শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। এবার এই মেডুলা অবলঙ্গাটার মধ্যে দেখ, ব্রেনটা এরকম করে আছে, মানে কি ডরসাল দিকটা এদিকে আছে আর ভেন্ট্রাল দিকটা এদিকে আছে। তাহলে এইটা হচ্ছে ডরসাল আর এটা হচ্ছে ভেন্ট্রাল। এই জায়গাটায় ডরসাল দিকে কিছু নিউরন একসঙ্গে থাকে গ্রুপ করে, তার জন্য এই নিউরনগুলোকে আমরা বলি ডরসাল গ্রুপ অফ নিউরন, ঠিক আছে? আর এই দিকে যে নিউরনগুলো আছে এটাকে আমরা বলি ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন, গ্রুপ অফ নিউরন। এছাড়াও আমাদের পন্সের মধ্যেও কিছু সেন্টার আছে যেগুলো কি করে? রেসপিরেশন কন্ট্রোল করে। একটাকে আমরা বলি নিউমাটক্সিক সেন্টার, নিউমাটক্সিক সেন্টার। আর একটাকে আমরা বলি অ্যাপনিউস্টিক সেন্টার, অ্যাপনিউস্টিক সেন্টার। আজকে আমাদের কোনো রেজাল্ট দিয়ে দেয় নবম দশমে? না না, এই আগে ও আমার দিদি 56 পাইছে। কিসে? ইংলিশ বললাম না, সবাই ইংলিশ পেয়েছে, ঠিকই তো। ইংলিশে সবাই রকমই পেয়েছে। ইংলিশে সেটা সেদিনই বলে 55 নিচে কেউ নেই। আমি বিশ্বাস করতে পারি যে 56 সত্যি কিন্তু। এবার দেখ, ইন্সপিরেশনে আমাদের কে সাহায্য করে? ইন্টারকোস্টাল মাসল না? ইন্টারকোস্টাল মাসল। আর কে সাহায্য করে? ডায়াফ্রাম না? হ্যাঁ, ডায়াফ্রাম বাংলাতে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা। হ্যাঁ হ্যাঁ ঠিক। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আর এটা হচ্ছে ডায়াফ্রাম। ইন্টারনাল এটা প্রশ্বাসে সাহায্য করে। না না, ওটা নিঃশ্বাসে সাহায্য করে। নিঃশ্বাসে সাহায্য করে যখন বের করব। এটা বাইরেটা। এটা এক্সটার্নাল কি করে? বাইরেটায়। বাইরের দিকে নিয়ে যায়। হ্যাঁ। আর ডায়াফ্রামটাকে নিচের দিকে নিয়ে আসে। বায়ু ভিতরে কখন আসে? যখন এই ডরসাল গ্রুপ অফ নিউরন থেকে এদের মধ্যে কি আসবে? সিগন্যাল আসবে। তাহলে এটা কিসে সাহায্য করে? ইন্সপিরেশন মানে বাট প্রশ্বাসে সাহায্য। বুঝলি? রেসপিরেশন মানে হ্যাঁ, রেসপিরেশন মানে হচ্ছে তো শ্বসন বা শ্বাস প্রশ্বাস দুইটি গেল এটা। এবার এই যে ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন না, নরমাল অবস্থায় কোনো কাজ করে না। নরমাল অবস্থায় এই কাজ করে ইন্সপিরেশন, আর ভেন্ট্রাল গ্রুপ অফ নিউরন দুইটাই কাজ করে, মানে ও ইন্সপিরেশনও সাহায্য করে আর কি আসলে সাথী জানি বললাম ঘুরে বেড়াচ্ছে বললাম ফুসকা টুসকা খায় उससे काट करेगी স্যার নাইস ফোন নাম্বার বাড়ি স্কুলে তো ওই ঘুমায়। क्या बोले नाइस আমি জানি পড়াশোনা করতে এটা দেখো এখানে কি দুইটাই হয়ে গেল আমাদের, মানে ইন্সপিরেশনও সাহায্য করে এক্সপিরেশনও সাহায্য করে। এইবার এই যে দুইটা সেন্টার আছে না, যেমন কি নিউমাটক্সিক সেন্টার, এ আবার মনে করতো শরীরে বায়ু নরমাল আছে, বেশি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া দরকার নেই, তখন এ কি করে বলতো? এই ডরসাল গ্রুপ অফ নিউরনকে বাধা দেয়। তারপরে কি ইন্সপিরেশন কি হবে? কত স্পিডে হবে না, এরকম হবে না। ফোন দিয়ে বলুন কোথা থেকে বলবো? ওইখান থেকে। এখান থেকে হ্যাঁ নিউমাটক্সিক সেন্টার হচ্ছে এই নিউরনগুলোকে বাধা দেয়, তার মানে ইন্সপিরেশনে কি দিবে? বাধা দিবে, বুঝলি? আর অ্যাপনিউস্টিক সেন্টার আবার তোর এই বাধাটাকে বন্ধ করে দেয়, তার মানে কি করবে? ইন্সপিরেশনে সাহায্য করবে। যখন এ কাজ করে না, তখন তুই ডিপ ইন্সপিরেশন নিবি, মানে গভীর মেডিটেশনের মতো। বুঝলি কেসটা? এই তো তোর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোল। এইবার তোরা করবি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ছাড়াও আমাদের কি যেন স্নায়ুতন্ত্র করে থাকে? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি পড়ে বলতো? শূন্যকাণ্ড, মস্তিষ্ক আর ফুসফুস। মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, আর ওগুলো ছাড়া বাইরের সব অংশকে আমরা বলি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবার প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের আরেকটা জিনিস বলে দিই, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যেই আরেকটা অংশ আছে, ওটাও সাহায্য করে রেসপিরেশনে, সেটা বলি। এই মেডুলা অবলঙ্গাটা আছে না,
এই মেডুলা অবলঙ্গার এই পন্স, তারপরে এই মেডুলা অবলঙ্গাটা, এইখানে না কিছু কেমো রিসেপ্টর থাকে। কেমো রিসেপ্টর, রিসেপ্টর মানে হচ্ছে কেমিক্যাল গ্রাহক থাকে। এবার বল মস্তিষ্কের চারিদিকে কি থাকে? মেনিনজেস থাকে। আর মেনিনজেসের ভিতরে কি থাকে? কোন তরল থাকে? CSF। এইবার তোর শরীরে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, CSF টা রক্ত থেকেই তৈরি হয়, তাহলে কি CSF এর মধ্যেও কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, নাকি না? আর কার্বন ডাই অক্সাইড বাড়লে কার্বন ডাই অক্সাইড কার সঙ্গে বিক্রিয়া করবে? জলের সঙ্গে বিক্রিয়া করে কি ধরবে? কার্বনিক অ্যাসিড। আর কার্বনিক অ্যাসিড আবার ভেঙে যাবে কিসে? H+ আর CO3 মাইনাস। এবার এই যে H+ টা আছে না, এই মেডুলা অবলঙ্গাটার মধ্যে এই H+ এর জন্য স্পেশাল টাইপের কিছু গ্রাহক থাকে, যা কি করে এই H+ এর বৃদ্ধিটাকে সেন্স করে, বুঝলি? মানে কার্বন ডাই অক্সাইডটা ইনডিরেক্টলি H+ দিয়ে ও শনাক্ত করে। যখনই দেখে যে H+ পরিমাণ বাড়ছে, তখন ও ডরসাল গ্রুপ অফ নিউরনকে সিগন্যাল পাঠায় এবং বলে যে তুমি বেশি করে ইন্সপিরেশন করো, তাহলে কি হবে? বেশি অক্সিজেন ঢুকবে, বুঝলি? একটা কেমো রিসেপ্টর বুঝলি। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যেও আমাদের কিছু কেমো রিসেপ্টর থাকে যেগুলো শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। যেমন তোদের হৃৎপিণ্ডের মধ্যে কি থাকে? দুটো অলিন্দ আর দুটো থাকে আমাদের নিলয়। আর এই কি থাকে আমাদের? ফুসফুস। এইবার ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্ত কোথায় আসে? বাম অলিন্দ। বাম অলিন্দ থেকে চলে আসে বাম নিলয়। এবার বাম নিলয় থেকে আবার মহাধমনীর মাধ্যমে রক্তটা গোটা শরীরে প্রবাহিত হয়। তাহলে কি দূষিত রক্ত এদিকে আসে না? এটা পরিষ্কার রক্ত, ধমনীতে পরিষ্কার রক্ত, বিশুদ্ধ রক্ত। এটা ফুসফুসীয় শিরা। এটা ফুসফুসীয় শিরা হলেও এই হচ্ছে বিশুদ্ধ রক্ত বহন করে। হচ্ছে শিরা ধমনীর সংজ্ঞা এরকম করে কখনো করা যায় না যে শিরা মানে দূষিত রক্ত আর ধমনী মানে বিশুদ্ধ। যে রক্তবাহ রক্তকে ফুসফুসের দিকে নিয়ে যায় তাকে শিরা, আর যে হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যায় তাকে বলবো ধমনী। এবার তুই এটা যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই কর, ঠিকই হবে। দেখ এই যে শিরা হৃৎপিণ্ডের দিকে নিয়ে আসতেছে, ধমনী কি করতেছে? এই ধমনীটাকে আমরা কি বলি? বাংলায় বলি মহাধমনী। কেন মহা? সবচেয়ে বড় হয় তাই। মহাধমনীকে ইংরেজিতে বলি অ্যারোটা। অ্যারোটা। এবার এই মহাধমনীর কিছু অংশ আমাদের চলে যায় ব্রেনের দিকে। এটা মনে কর আমাদের ব্রেনকে রক্ত দেয়। আর বাকি অংশটা কোথায় চলে যায়? টোটাল বডিতে আমাদের প্রবাহিত করে, বুঝছে? এইবার আমাদের যে ধমনীটা মস্তিষ্ককে আমাদের কি দিচ্ছে? রক্ত দিচ্ছে, তার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী বা ক্যারোটিড আর্টারি, বুঝছে? এই তিনটা না। আর এইটাকে আমরা কি বলতে পারি? অ্যারোটিক আর্টারি বা অ্যারোটা, ঠিক আছে? এইবার এই ক্যারোটিড আর্টারির মধ্যে কিছু কেমো রিসেপ্টর থাকে। এই কেমো রিসেপ্টরগুলো, এগুলাকে বলে ক্যারোটিড বডিজ। তাহলে এটা কি? ক্যারোটিড বডিজ, হ্যালো। আর অ্যারোটিক আর্টারির মধ্যে আমাদের কি থাকে বলতো? অ্যারোটিক বডিজ। তাহলে এইগুলো কি? অ্যারোটিক দানা দানা থাকে। দানা না, ওগুলা গ্রাহকগুলো আর কি, বুঝার জন্য আমি দিলাম। এবার এই গ্রাহকগুলো কার্বন ডাই অক্সাইড এগুলো থেকে নজর নাই। ওরা চেক করে যে এই পাশ থেকে যে রক্তটা আসবে সেটা কি রক্ত থাকবে? বিশুদ্ধ। ও চেক করে রক্তের মধ্যে অক্সিজেনটা আছে কিনা। যদি অক্সিজেন কি থাকে? কম থাকে, ওরা সরাসরি সিগন্যাল পাঠিয়ে দিবে ডরসাল গ্রুপ অফ নিউরনকে, ইন্সপিরেশন করো, তোমার রক্তের মধ্যে কি নাই? অক্সিজেন নেই। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি কি সেন্স করে? কার্বন ডাই অক্সাইড ইনডিরেক্টলি H+, বুঝলি? কার্বন ডাই অক্সাইড বেশি হলে তবে তো H+ বাড়বে। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের এই সেন্সরগুলো কি কি শনাক্ত করে? অক্সিজেন। আর যদি স্যার মানে সিগন্যালটা ব্লক হয়ে যায় তাহলে কি হবে? কি হবে? তুই মরে যাবি, মরে যাবি। কোন ব্লক হবে? যখন তুই মরে যাবি। নরমাল অবস্থাতে ব্লক হবে না, বুঝছে? এই গেল তোর কন্ট্রোল। কি হবে তোর শ্বাস প্রশ্বাস? হ্যাঁ, বইতে অত কিছু দেওয়া নেই, আছে সিম্পল, একটু সিম্পল করে দেওয়া আছে, খুবই সিম্পল।
ওদের বই একটা পছন্দ করে এই সিএস এই প্লাস পিএস বড় বড় আছে না অল্প করে দেওয়া আছে একদম সামান্য যেটা ভেতরে ভেতরে করলে ওগুলো কি লেখা আছে হ্যাঁ যা আমি পড়লাম সব ওইটুকু জায়গার মধ্যে পাবে হ্যাঁ ঠিক আছে কত মিনিট অডিও করতেছি না ভিডিও 40 মিনিট 40 মিনিট আচ্ছা এটা ইউটিউবে আপনি 5G তো এই বিবেক হ্যাঁ 5G তো হ্যাঁ পাঠাই পাট করে পাঠাবি দাও পাঠাবি তাহলে হচ্ছে কি করবি বলতো গুগল ড্রাইভ আছে না তোর ফোনে এটা গেল এবার কি আছে রোগগুলো আছে তাই না কয়েকটা রোগ শুধু পড়ে দিই প্রথম রোগটা কি আছে বাট গুগল ড্রাইভ আছে না তোর প্রথম রোগটা কি আছে ওখানে আপলোড করে দিবি দিয়ে লিংকটা দিয়ে দিবি তাও হবে আজমা অ্যাজমা বাংলা হাসনা এই তেনে পরিস্থিতি হামানি করে হয় তেনে পরিস্থিতি হামানি করে হয় ভুলি এই যে লাস্টে ওই যে খুব পার্টিকুলার তোদের দিয়ে তোদের ওখানে না কিছু শুনতেই পাবি না এত কথা বলতেছিস প্রথমটা কি আছে হাঁপানি বা অ্যাজমা বানানটা ঠিক আছে রে হ্যাঁ আজমা আছে ই হয় না অ্যাস্তমা ই হয় না এমএল ই হয় না এই হয় ASTHMA হ্যাঁ এবার দেখ আমাদের ফুসফুসের মধ্যে কি ট্রাকিয়া এটা ট্রাকিয়ার পর কি যায় ব্রঙ্কি পর কি হয় আমাদের ব্রঙ্কিওল তাই তো বাংলাতে ব্রঙ্কিওলকে আমরা কি বলি এটাকে বলি আমরা প্লোম শাখা আর এগুলোকে আমরা কি বলি উপক্রম শাখা উপক্লোম শাখা এবার উপক্লোম শাখার মধ্যে আমরা প্রথম দিনই পড়ছিলাম তাহলে ফুসফুসে লাগে হ্যাঁ ফুসফুসে এবার এখানে কি থাকে অর্ধচন্দ্রাকার কার্টিলেজ থাকে না ধরে রাখে হ্যাঁ অর্ধচন্দ্রাকার কার্টিলেজ ঝিঙ্গের মতো রিং এর মতো এবার হাঁপানির প্রধান কারণ হচ্ছে তো অ্যালার্জেন অ্যালার্জেন যে কোনো কিছু হতে পারে পাখির লোমও হতে পারে ধুলোবালি হতে পারে বা এই ঝুলগুলো হতে পারে খাইলে হয় ফুলের খাবার হতে হতে পারে পারে খাদ্য হতে পারে পায়রার মাংস খাইলে অনেকের হয় হাঁসের মাংস খাইলে অনেকের হয় অনেকে ডিম খাইলে হয় সিগারেট টিকেট নেশাগুলো হয় নেশাগুলো হয় হ্যাঁ বায়ু ধোয়া সিগারেটের ধোয়া ওটা স্যার আসলে কি হয় দেখবি অনেকের হাঁসের মাংস খাইলে শরীর ব্যথা করে দেখছিলাম কিন্তু হয় কি হয় এই সেম অ্যালার্জি এইবার এইখানে যে হাঁপানির অ্যালার্জিটা হয় সেখানে তো কি হবে বলতো ওই অ্যালার্জেন গুলোর প্রভাবে বা ফুলের রেণু হতে পারে অনেকে ফুলের রেণু সুন্দর করে নেয় পড়া রেণু গেল ও পড়া রেণুর প্রভাবে ওর শরীরে কি হবে বলতো অ্যান্টিবডি তৈরি হবে কোন অ্যান্টিবডি IgE এই অ্যান্টিবডি গুলোর প্রভাবে তো এই যে ফুসফুসের যে এই যে কার্টিলেজ গুলো আছে না এগুলো সংকুচিত হবে তার মানে কেমন ছিল এটা যদি এরকম থাকে সংকুচিত হলে কি হবে ছোট হবে না বায়ুর তোর পরিমাণটা কি হয়ে যাবে কমে যাবে তারপরে সেই শ্বাসকষ্টে সমস্যা হবে শ্বাসকষ্ট মানে কি নিঃশ্বাস নিতে অসুবিধা হলো শ্বাসকষ্টের জন্য গায়ে ব্যথা কেন হবে ওইটা আলাদা এইটার ক্ষেত্রে আলাদা মানে ওইটা এক ধরনের অ্যালার্জি ও দাদা এটা হচ্ছে তো হাঁপানি দাদা অনেকে নাকি কান্না করলে নাকি শ্বাসকষ্ট হয় আমার তো জীবনেও হয় না আর তোর আমার মাঝে লাগে যেন নকশা মার হ্যাঁ বেশি অনেকে বলে না যে কান্না করলে গেল এইবার এটা হলে তুই কি করবি বলা যায় না কি করবি আমাদের বিভিন্ন ড্রাগ আছে দেখবি দেখ তো এখানে ওষুধগুলোর নাম দেওয়া আছে ওই যে ইনহেলার গুলো থাকে না তুমি আগে ওই স্টেরয়েড কি বলছিলে গাঞ্জা ওইগুলো এখানে রাখা আছে আরে যখনই তোর এরকম করে হবে ওই স্টেরয়েড যুক্ত ইনহেলার মেশিন তোকে নিতে হবে ট্রেনে দেখাচ্ছিল তুমি এটা মুখ দিয়ে মুখে রাখা যায় আর এটা ওষুধটা পাম্প করতে হয় দুইবার ক্লিক করতে হয় ওইটা নিলে তোর কি হবে বলতো এই যে পেশিগুলো যেগুলো মানে কার্টিলেজ গুলো যেগুলো তোর সংকুচিত ছিল এটা প্রসারিত হবে কিছুক্ষণ সময় শুধু হ্যাঁ সঙ্গে সঙ্গে একটা ভিক্স চকলেটের মতো স্যার হ্যাঁ সঙ্গে সঙ্গে তোর এই জায়গায় চলে আসবে তাহলে দেখি স্থায়ী হবে নাকি আবার পরে কিছুক্ষণ পর আরো হবে আরো একটু হ্যাঁ ওই যে যখনই তোর মানে এটা পকেট নিয়ে ঘুরতে হবে যখনই এই সমস্যা যে হবে আবার আছে ব্রঙ্কোডাইলেটর ওগুলোই ব্রঙ্কিওল ডাইলেটর স্টেরয়েড হরমোন এই সালবিউটামল ডাইসাল কি জানো লাগে সালবিউটামল হ্যাঁ সালবিউটামল একটা ওষুধের নাম মনে রাখবেন এই যে চিকিৎসা ট্রিটমেন্ট এগুলো পয়েন্ট আছে ওটা দিলেই তো আবার ডাইলেটর ওটা আমাদের রাইসে একটা রাইসে ইউনিভার্সাল বাস সালবিউটামল ইনহেলার ওই ইনহেলারের ভিতরেই এগুলো দেওয়া থাকে ঠিক আছে তার জন্য মুভিগুলো দেখা না হলে সেটা মরে যায় হ্যাঁ হ্যাঁ ওইটা সবাই মনে যায় সিআইডি তে বুড়া বুড়ার থেকে একটু লুকায় রাখে শ্বাস না নিতে পারে তো সিএডি তো দেখাইলা
এরপর রোগ কি আছে? এরপর এনফাইসেমা এনফাইসেমা স্যার হ্যাঁ প্রচন্ড সর্দি লাগে, হ্যাঁ। নিঃশ্বাস নাক বন্ধ হয়ে যায় তখন হয়। ওই যে তোর মিউকাস পর্দা মিউকাস জমে যায়, হ্যাঁ। ওই মিউকাসটা মানে যখন তো প্রসারিত হবে, মিউকাসটা জমলেও কি হবে তোর? শ্বাসটা যাবে। এনফাইসেমা স্যার এটা হচ্ছে এমফাইসেমা। এম না স্যার এম হয় এম এমই তো এমফাইসেমা। হ্যাঁ। এমফাইসেমা হচ্ছে ফুসফুসের বায়ুথলি যখন নষ্ট হয়ে যাবে। মনে কর কেউ কয়লার ঘর কার্বনিতে কাজ করতেছে বা বায়ু দূষণ হলো ওই যে দিল্লিতে। অ্যাসবেস্টোসিস তারপর হ্যাঁ। এগুলো হতে পারে। তুই যদি দিল্লিতে থাকিস, ডেইলি 50টা 60টা সিগারেট খাওয়ার মতো বায়ু ওইখানে। হ্যাঁ মানে তুই 50টা সিগারেট খেলে যা দূষণ হবে, হ্যাঁ। ওখানে নরমাল শ্বাস প্রশ্বাস নিলে এটা কি same বলে দূষণ হবে। ফুসফুসের বায়ুথলি নষ্ট হয়ে যায়? হ্যাঁ, এমফাইসেমা রোগে কি হয়? ফুসফুসের বায়ুথলিটা নষ্ট হয়ে যায়। তো মারা যাবে। হ্যাঁ। তো বেশি মানুষের বেশি দিন সব বায়ুথলিতে মরবে না, তোর কত বায়ুথলি আছে? কোটি কোটি, কয়টা নষ্ট হবে? ওই চুপসে যাবে। হ্যাঁ, তুই যদি বিড়ি খাওয়া লোকগুলা দেখবি এই রোগগুলো এমফাইসেমা। সিগারেট খাওয়া সেম সেম। সিগারেটে তারপর ফিল্টার দেওয়া সিগারেটটা খাওয়াটা একটু ভালো, বিড়ি থেকে। ফিল্টার দেওয়া যায় খাওয়া ভালো, মানে বিড়ির থেকে বেটার। বিড়ির থেকে বেটার। সিগারেট খাওয়া মিশা হবে। এইখানে Filter। যদি আগুন জ্বালাইস, হ্যাঁ। এইখানে একটা ফিল্টার থাকে। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, এইটুকু খাইতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, খাবি তুই হচ্ছে নিকোটিনটা এইখানকার থেকে। হ্যাঁ। এই যে ফিল্টারটা আছে না, এই যে এখানকার যে দূষিত পদার্থগুলো আছে ওগুলোকে শোষণ করে নেয়, আর তুই শুধু হাওয়াটা শোষণ কিন্তু করে। স্যার ওর মুখ থেকে বের হওয়ার পর যাকে রান্নাকে যাবে তার বেশি ক্ষতি হবে হ্যাঁ, এই ধোঁয়াটা যদি তুই খাইস, তুই তো নরমাল নিচ্ছিস না, ও তো ফিল্টার দিয়ে খাচ্ছে, হ্যাঁ তুই ফিল্টার ছাড়া খাচ্ছিস, ওই জন্য যে সিগারেট খাচ্ছে তার পাশে যদি থাকিস ওর বেশি ক্ষতি হবে। হ্যাঁ, সেগুলো তো ঠিক আছে। তামাক হ্যাঁ, তামাক কথাই তো স্যার। নিকোটিনটা আবার। আর তামাকের মধ্যে যে প্রধান উপাদান যেটা নেশা করে এটাই নিকোটিন। তোর ব্রেনের মধ্যে নিকোটিন রিসেপ্টর আছে, ওইটাই গ্রহণ করতে দেবে। ও বুঝছি। যত নিকোটিন গ্রাহকটা সেন্স দিবে, ডোপামাইন দিবে। ডোপামাইন হচ্ছে মানে ফিলিং হ্যাপি গুড, হরমোন। ফিলিং গুড হরমোন। একটু সিগারেট খাবি আরো ভালো লাগবে। আর দুটো নেক্সট কি রোগ আছে? আমি কাছে পেশাগত শ্বাসরোগ হ্যাঁ, পেশাগত শ্বাসকষ্ট রোগের মধ্যে কি আছে? ওই যে ওই যে নিউমোকনিওসিস বাইসিনোসিস চারটাই। নিউমোকনিওসিস স্যার নিউমোকনিওসিস এগুলো দরকার নাই। হ্যাঁ তোদের নামটা বলিনি, ওর উদাহরণগুলো জিজ্ঞেস করছো এই দেখ, ওই যে যদি কয়লার কণা ঢুকে তাহলে কি অ্যানথ্রাকনোসিস, যদি সিলিকা ঢুকে তাহলে সিলিকোসিস, যদি অ্যাসবেস্টসের ওই যে অভ্রের কণা ঢুকে তাহলে অ্যাসবেস্টোসিস, আর যদি তোর তুলার তন্তু ঢুকে তাহলে বিসিনোসিস। বাইসিনোসিস আমাদের হ্যাঁ, জেনে ছিল কি বিজিনোসিস, হ্যাঁ, টেনে বিসিনোসিসই ছিল কিন্তু। বানানটা অন্য ছিল। তো এইগুলোই পড়ে আয়। শেষ শুরু আর লাস্টে আরেকটা পার্ট আছে। সামনের দিকে আরো থাকবে তো একটু। কোথায় সামনে দিকে কোথায়? থাকবে পরের দিন next নাই। দিন। সব হয়ে গেছে রে। হ্যাঁ যদি বাকি তুমি পড়ে দিলে না। তাহলে তাহলে এই রোগগুলো দেখ করতেই পারবি। হাইপক্সিয়া মানে অক্সিজেনের অভাব। যখন তো শরীরে অক্সিজেন পরিমাণ কমে যাবে এটাকে বলবো হাইপক্সিয়া। অ্যাপনিয়া, এই যে শ্বাসক্রিয়ার বিরতি করলেই করতে পারবি। হ্যাঁ, একবার দেখে নিবি। স্যার হাইপক্সিয়া একটু সবগুলো করতে হবে হ্যাঁ, একবার রিডিং জাস্ট হাইপক্সিয়া কি পরীক্ষা। শোন, পরীক্ষা জাস্ট তোকে আসবে যে এমফাইসেমা কি, হ্যাঁ মানে লেজুর ওই কোশ্চেনের টেনের মধ্যে মতো, এগুলো দিবি। টেনের মতো, টেনের এটা রিডিং মতো। করলেই পারবি পড়তে। তোর মেন গল্প এই চ্যাপ্টারে পড়া কি বলতো? এই চ্যাপ্টারে মেন পড়া হচ্ছে তোর এই শ্বাস প্রশ্বাসের পেশিগুলোর নাম, ডায়াফ্রাম আর ইন্টারকস্টাল মাসলের ভূমিকা। 2 নম্বর তোর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা, হ্যাঁ ওই যে বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের যে ক্লোরাইড শিফট, রিভার্স ক্লোরাইড শিফট, Reverse. হ্যালডেন ইফেক্ট, বোর ইফেক্ট, ইম্পর্টেন্ট। হ্যাঁ। তারপর এই যে প্রেসারটা, হ্যাঁ এটা। ছবি আসবে তারপর অক্সি হিমোগ্লোবিন কার্ভের মধ্যে কখন ডান দিকে যাচ্ছে কখন বাম দিকে যাচ্ছে। আগের দিন ছবিটার মধ্যে দেখছিস তো কোথায় গন্ডগোল হয়েছে, ওইটুকুর জন্য ব্যাপারটা গন্ডগোল হয়েছে টোটালটাই। আমি এটাকে নিচে রাখছি, তার জন্য সমস্যাটা তোদের মধ্যে হচ্ছে যে প্রেসার বাড়তেছে কিন্তু আবার ইয়ে হচ্ছে না। কিন্তু যদি ছবিটা উপরের দিকে দিতাম তাহলে কোনো সমস্যা নেই, প্রেসার বাড়লে কমবে কিন্তু সেটা দেরিতে হবে, এইটাই সমস্যা। তাই এটা ভালো করে ছবিটা। আর তারপর হচ্ছে তোর আজকে যেগুলো পড়াইলাম, আজকের উপরের মধ্যে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওই যে কেমিক্যাল গুলো দিলাম না, ক্যারোটিড বডি আর মেডেলা অবলঙ্গটার মধ্যে যেটা আছে তুমি বলে লিখাই দিবা, বলে তুমি লিখে পাঠিয়ে দিবা। আমি ওটা পাঠিয়ে দিব। আজকে চাইছ না আবার? আমি তা লিখে দিব, তাহলে আমার মনে থাকবে। ওটা লাস্টে আসলো। নাইস।
আজকে লিখতে দেয়নি রে আজকে না না ওটা বলতেছি না মানে আজকে লিখতে দেয়নি তো আজকে তাড়াতাড়ি শুরু করছে আর এই যে এই পাশে তুই ঘুরে যাবে না এই যে। গুগল ড্রাইভে আজ আপলোড করবি ইউটিউব চ্যানেল